রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহপাঠীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ, যানজটে ভোগান্তিতে নগরবাসী। বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 খুনের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা। রাঙামাটিতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। এবং ডাকসু ও হল সংসদে ফের নির্বাচন সহ 5 দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল। পূর্ণ নির্বাচনের সুযোগ নেই বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুর সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ওটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া চৌধুরী। এবার বিস্তারিত। রাজধানীর নর্দায় প্রগতি সরণি সড়কে বাস চাপায় একজন শিক্ষার্থী নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বাস চালককে আটক করেছে পুলিশ। সকালে যমুনা ফিউচার পার্কের সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের নামে গাড়ি আগুন দিয়েছে বাসটিতে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ব্রাহ্মপুরা সড়কের রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে দেশের বিদ্যমান আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আজকে থেকেই আমাদের দেশের রুটে যেই সমস্ত ফিটনেসবিহীন গাড়ি রয়েছেন এবং লাইসেন্সবিহীন চালক রয়েছেন তাদেরকে আমরা দ্রুত সময়ের অপসারণ চাই। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, সড়কে অবস্থানকারী শিক্ষার্থীরা কি বলছেন এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা ছোট করে জানাবেন। যে জ্যোতি, আপনি জানেন যে সকাল থেকেই রাজপথ দখল করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল শিক্ষার্থীরা সকাল থেকেই বিক্ষোভ করছেন প্রগতি সরণির এই সড়কটিতে। আপনারা জানেন নিশ্চয়ই সকাল 9টার আগে এই সড়কটিতে জেব্রা ক্রসিংয়ে একজন শিক্ষার্থীর নিহতের ঘটনা ঘটেছে। সুপ্রভাত বাসের চাপায় পিষ্ট হয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল শিক্ষার্থী আব্রাহাম নিহত হয়েছিলেন এবং এই সড়কে এর আগেও নিহতের ঘটনা ঘটেছিল এবং যার প্রেক্ষিতে বিক্ষোভ চলছে সকাল থেকে। এবং বিক্ষোভের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের সাথে কথা শুনে যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেইখানটিতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করবেন আব্রাহামের নামে। একই সাথে ট্রাফিকদের উন্নয়নে এবং এই সুপ্রভাত বাসের লাইসেন্স বাতিলের নির্দেশও দিয়েছেন ইতিমধ্যে। এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের মেয়রের সেই আশ্বাসে তারা আসলে আস্থা রাখতে পারছেন না, যার কারণে এখনও তারা বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভ চলবে যতক্ষণ তাদের দাবি না নেওয়া হবে। দাবি না মানা পর্যন্ত তাদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং এইখানে আমরা দেখেছি যে এই আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং এইখানে একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে সেই অগ্নিসংযোগের ঘটনা শিক্ষার্থীদের নয়, বাইরে থেকে কেউ ঘটিয়েছেন। এবং শিক্ষার্থীদের দাবি যে তাদের প্রত্যেকটি সিগন্যালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আসলে যেই ধরনের উদ্যোগ নেওয়া দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে সেই ধরনের উদ্যোগ নেয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের এই আন্দোলন। তারা বলছেন যে যারা চালক রয়েছেন তাদের আসলে বেশিরভাগ চালকের প্রশিক্ষণ নেই, তাদের বৈধ কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স, তারা আসলে অনেকটা অপেশাদারভাবেই তারা গাড়ি চলাচল করে, যার কারণে যাতে চালকরা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে, যাতে বিআরটি যারা গাড়ি চলাচল ট্রাফিক আইন মেনে চলতে পারে তাদের যাতে লাইসেন্স দেওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের এই আন্দোলন। তারা চাচ্ছেন যে সড়কে যাতে আর কোনো প্রাণ না ঝরে যায়, আর যেন কোনো শিক্ষার্থীকে প্রাণ দিতে না হয় সড়কে, সেই দাবিতে আসলে তাদের এই আন্দোলন তাদের চলবে। এবং বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তারা আসলে দাবি আদায়ের নিশ্চয়তা না পাবে ততক্ষণ পর্যন্ত সড়ক তারা অবরোধ করে রাখবেন। এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল মিরপুরে অবস্থিত ক্যাম্পাসটি যদিও কিন্তু প্রগতি সরণিতে জেব্রা ক্রসিংয়ে নিয়ে দুর্ঘটনাটা ঘটেছে। ট্রাফিক সপ্তাহ চলছে এবং ট্রাফিক সপ্তাহ চলাকালে নিরাপদে যেইখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে জেব্রা ক্রসিং সেইখানে এই ধরনের দুর্ঘটনাকে তারা হত্যাকাণ্ডকে বলছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। জ্যোতি। রুবেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর প্রগতি সরণি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল।
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় নিহত আবরারের নামে বসুন্ধরা গেটে ৩ মাসের মধ্যে ফুট ওভারব্রিজ করে দেওয়ার ঘোষণা দেন তিনি। রোড লাইসেন্স বাতিল বলা হচ্ছে সুপ্রভাতের রোড লাইসেন্স বাদ দেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি যে সুপ্রভাতের লাইসেন্স ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না, এই বাস বন্ধ। এবার অন্য প্রসঙ্গ, রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্জঙ্গা নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে উপজেলার আলী ছিয়ং এলাকায় এই ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে উপজেলার সদরে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের উপর ব্রাশ ফায়ারের ঘটনায় গুরুতর আহত 10 জনকে চট্টগ্রাম CMH-এ ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনার পর অনেক সময় পার হলেও এখন পর্যন্ত নিহতের পরিবার বা প্রশাসনের তরফ থেকে এ ঘটনায় কোনো মামলা হয়নি। সোমবার সন্ধ্যায় নির্বাচনী দায়িত্ব শেষে উপজেলা পরিষদ কার্যালয়ে ফেরার সময় পাহাড়ের ওপর থেকে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এ সময় সহকারী প্রিজাইডিং অফিসার আমির হোসেন সহ 6 জন ঘটনাস্থলেই নিহত হন। এটা ম্যাক্সিমাম যারা এসছে তারা মাল্টিপল গানশট ইনজুরি, কারো মাথায়, কারো পেটে, কারো বুকে, কারো হাতে। 11 জনের মধ্যে 3 জনকে আমরা একটু সংকটাপন্ন মনে করছি এবং তার উন্নততর চিকিৎসার জন্য ঢাকা CMH-এ পাঠানোর ব্যবস্থা করছি। দর্শক, রাঙামাটিতে আছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল, সেখান থেকে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। সোহেল, এই ঘটনায় হামলাকারীরা কারা, এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা এবং এ ব্যাপারে পুলিশ কি বলছে জানাবেন। আজ সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্জঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনার পর এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। এদিকে গতকালকের ঘটনার পর পুরো বাঘাইছড়ি উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনার দায় কেউ স্বীকার না করলেও আঞ্চলিক দলগুলো পাল্টাপাল্টি অভিযোগ করছে। জেএসএস এমএল লার্মার দাবি, ঘটনাস্থল যেহেতু ইপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় এবং সন্তু লার্মার জেএসএস এর সাথে তাদের সমঝোতা হয়েছে, সেহেতু এই ঘটনা তারাই ঘটিয়ে থাকতে পারে বলে জেএসএস এমএল লার্মা দাবি করেছে। কিন্তু ইপিডিএফ ও জেএসএস, সন্তু লার্মার জেএসএস এই দাবি অস্বীকার করেছে এবং তারা জানিয়েছে তাদের সাথে এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই। এখানে উল্লেখ করা যায় যে গতকাল ভোট গ্রহণ শুরু হওয়ার পর 1 ঘন্টা পরে ইপিডিএফ সমর্থিত প্রার্থী বড় ঋষি চাকমা ভোট বর্জন করেছে কারচুপির অভিযোগ এনে। স্থানীয়রা মনে করছেন ওই ঘটনাকে কেন্দ্র করেই এই ধরনের হত্যাকাণ্ড ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাঙামাটি থেকে জানাচ্ছিলেন ইয়াসিন রানা সোহেল। এদিকে নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 আওয়ামী লীগ সমর্থিত গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত 12 জন। সকালে দুর্গম চরাঞ্চলে মির্জারচর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় বালুরচর গ্রামের ইকবাল ও মির্জারচর এলাকায় আমানুল্লাহ। ঘটনার পর থেকে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের দোকান কর্মচারী সহ সন্দেহভাজন 4 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় ভোররাতে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। এছাড়াও কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইয়াসিন আরাফাত নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে বলেও দাবি পুলিশের। রাজধানীর গাবতলী এলাকায় তুরাগের 2 তীরে অবৈধ দখল উচ্ছেদ করেছে BIWTA। এ সময় 150 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তৃতীয় পর্যায়ের অভিযানের 7ম দিনের অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম পরিচালক AKM আরিফ উদ্দিন। সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। পর্যায়ক্রমে ঢাকার আশেপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজকের অভিযানে গাবতলী ব্রিজ সংলগ্ন বড় বাজার এলাকার স্থাপনা উচ্ছেদ করা হয়।
দর্শক, এই মুহূর্তে আমিন বাজার এলাকায় আছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিহাব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শিহাব, নদী উদ্ধারে এখন পর্যন্ত কতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানাবেন আমাদেরকে। অর্থাৎ পশ্চিম পাড় এবং পূর্ব পাড় দুই পাড়ের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো একে একে সবগুলি ঘুরে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে বা উচ্ছেদ করা হচ্ছে। তবে আমরা দেখেছি যে এখানে যারা এইসব যে স্থাপনাগুলো করেছেন তাদের মালামাল সরিয়ে নেওয়ার সময় দেওয়া হচ্ছে। এই মুহূর্তে একটি ভেকু অর্থাৎ এক্সকাভেটর এখানে এসে থমকে আছে। আসলে এই মুহূর্তে চলছে আসলে ভাটার সময়, নদীতে এখন ভাটা চলছে। এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো জাহাজগুলো আটকে থাকার ফলে এই একটি ভেকু আপ্রাণ চেষ্টা করছে 1-1.5 ঘন্টা যাবত এখান থেকে সামনে যাওয়ার জন্য। অর্থাৎ এই যে এক্সকাভেটর চেষ্টা করছে এক্সকাভেটরই সামনে গিয়ে ভাঙার কাজ অব্যাহত রাখবে, কিন্তু এই জাহাজগুলো এখানে আটকে থাকার ফলে এই ভেকুটো সামনেও যেতে পারছে না এবং এই যা ভাঙার কাজ চালিয়ে যেতে পারছে না। অর্থাৎ একটি ভেকু মোটা বলতে গেলে বা এক্সকাভেটর বলতে গেলে এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ রয়েছে বা নিষ্ক্রিয় রয়েছে। তো যাই হোক, আরেকটি ভেকু কাজ করছে বা এক্সকাভেটর কাজ করছে এই মুহূর্তে এখনো পর্যন্ত। সেটা হচ্ছে যে মিরপুর যে বড়বাজার এলাকা রয়েছে সেই বড়বাজার এলাকায় কাজ করছে, যদিও সেই কাজ শেষ হয়ে গিয়েছে। ওই এই রাস্তাটি নদীর পথটি যদি সুগম থাকতো, ওই পাশে যদি যাওয়া যেত, এই জাহাজগুলো এখানে যদি স্থবির হয়ে না থাকতো, তাহলে ওই ভেকুটিও এসে এই এলাকায় এসে উচ্ছেদ কাজ চালিয়ে যেত, এই ভেকুটির সাথে এসে যুক্ত হতো। তবে আমরা দেখেছি এখানে যে বিএডব্লিউটির কর্মকর্তা একেএম আরিফউদ্দিন এই বিষয়ে চেষ্টা করছি যাতে দ্রুত এই জাহাজগুলো সরানো যায়। আমরা স্থানীয় অধিবাসীদের সাথে বা এলাকাবাসীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে জোয়ার আসবে প্রায় সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে যদি জোয়ার আসে বলতে গেলে তাহলে যে এখানে যে নিরাপত্তা কর্মী, বিএডব্লিউটি কর্মকর্তা কর্মচারী এত লোকজন এখানে এই কাজে সক্রিয় আছে, সবার কর্মঘণ্টা আজকে বলতে গেলে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আজকে কাজ করতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নদীর পানি একেবারে কালো হয়ে গেছে। একেবারে এই কালো হওয়ার পিছনে একটি কারণ যে আমাদের ঢাকা শহরের যে দূষণ, অর্থাৎ আমাদের আবাসিক যে বর্জ্য রয়েছে সেগুলো এখানে আমরা ফেলছি বা এখানে পড়ছে, বা শিল্প বর্জ্য দুটি এগুলো এখানে পড়ছে। তো যাই হোক, নদী ঢাকার চারপাশে যে 4টি নদী রয়েছে, বালু, শীতলক্ষা, বুড়িগঙ্গা এবং এই যে তুরাগ নদী, এই নদীকে দূষণ মুক্ত করার জন্য, নদীর পানিটাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য এই উচ্ছেদ কাজ শেষ হওয়ার সাথে সাথেই সরকারের আরেকটি পরিকল্পনা রয়েছে এই নদীর পানিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ দূষণ মুক্ত করার জন্য। এর জন্য আমাদের বিআরডব্লিউটির পরিচালক বা কর্মকর্তারা জানিয়েছে যে শীঘ্রই সেই কর্মকাণ্ড শুরু হবে এবং সিটি কর্পোরেশন, ওয়াসা, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় সবাইকে নিয়ে এই কাজগুলো করতে হবে, নতুবা এই কাজ কোনো রকম ভাবে এই কাজটা করা সম্ভব হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক্সকাভেটরটি আসলে কিছু বালু সরাচ্ছে। এই যে জাহাজগুলো যেগুলো এখানে স্থবির বা থমকে আছে, হয়তোবা কিছু বালু সরালে যদি এই জাহাজগুলো কিছুটা হালকা হয় এবং এখান থেকে এই জাহাজগুলো শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তুরাগ নদী তীর আমিনবাজার এলাকার উচ্ছেদ অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। অন্য প্রসঙ্গ, ডাকসু হল সংসদে ফের নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। সকালে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান বলেন, ভোট কারচুপির নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। এদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ বলেছেন যে নির্বাচন পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটবেই, সব নির্বাচনেই ঘটে, এত বড় একটা নির্বাচন, কিন্তু ওভারঅল কিন্তু নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হয়েছে। কারণ আপনারা জানেন যে কুইতমৈত্রী হলে সেখানে কিন্তু ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে এবং নতুন করে আবার শুরু করা হয়েছে। এই যে প্রহসনের নির্বাচন, এই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। আমাদের পুনর্নির্বাচনের দাবি আদায় না অবধি জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী সোহেল রানা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রানা, কি অবস্থা দেখছেন বিশ্ববিদ্যালয়ের? আপনি তো সেই এরিয়াতেই আছেন, এবং আন্দোলনকারীরা আসলে কি বলছেন, তাদের দাবি দেওয়া কি এবং তাদের কি কি কর্মসূচি আছে সব মিলিয়ে জানাবেন।
যেমনটি জানাচ্ছিলেন যে ডাকসু নির্বাচন আসলে প্রত্যাখ্যান দাবিতে অনেক সংগঠনই প্রায় 5টি প্যানেলের বিভিন্ন ধরনের সংগঠনে যারা নির্বাচন অংশ নিয়েছিল তারা এই পূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছে। সেক্ষেত্রে আজকে সকালে ছাত্র দলের যারা প্রার্থী ছিল এবং যাদের নেতাকর্মী ছিলেন তারা কিন্তু আজকে মিছিল করেছে এবং পূর্ণ নির্বাচনের দাবি রয়েছে। তবে এখন পর্যন্ত আমি এখন মধুর ক্যান্টিন অবস্থান করেছি। এখানে নবনির্বাচিত যে ভিপি প্রার্থী ছিলেন নুরুল হক নূর, তিনি এখন আমার সঙ্গে আছেন। তবে আমরা এখন জানাবো আসলে তারা নির্বাচিত হয়েছেন, সে এই মুহূর্তে আপনাদের আসলে পদক্ষেপ কি হবে, আপনারা আসলে এই নির্বাচনকে পুনর্নির্বাচন দাবি করছেন কিনা, কিংবা আপনাদের পদক্ষেপ কি? যে দেখেন, আমরা একটা কথা বলেছি যে 28 বছর পরে যে নির্বাচনটি হয়েছে এমন নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত ছিল না। সেই জন্য আমরা বিশেষ করে যারা একসাথে বিভিন্ন প্যানেল নির্বাচন করেছিলাম তারা পুনর্নির্বাচনের দাবি করেছে। আমিও তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছি, কারণ আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত সকল আন্দোলনে আমাদের সকলের সমর্থন দেওয়া উচিত। সেই জায়গা থেকে আমিও সমর্থন দিয়েছি এবং তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছি। আর যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে 23 তারিখ প্রথম অধিবেশন বা কার্যভার গ্রহণের দিন, আমরা একটা কথা বলেছি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে যে আমরা নির্বাচিত হয়েছি, যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে এবং আমার নিজেরও এই নির্বাচন নিয়ে বিরূপ ধারণা রয়েছে, কারণ আমি নিজে প্রত্যক্ষ করেছি, সেই জায়গা থেকে আমিও পুনর্নির্বাচন চেয়েছি। তারপরেও এই অবস্থায় যদি শিক্ষার্থীরা মনে করে যে আমাদের দায়িত্ব নেওয়া উচিত, তাহলে আমরা দায়িত্ব নেব। আর যদি তারা মনে করে যে পুনর্নির্বাচনে আন্দোলন করা উচিত, তাহলে আমরা অবশ্যই তাদের সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে আমরা পুনর্নির্বাচনে আন্দোলন করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে আসলে পুনর্নির্বাচনের সুযোগ নেই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা হচ্ছে তাদের অবস্থান থেকে তাদের বক্তব্য দিয়েছে, ছাত্রদের অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে বা দিবে। সেক্ষেত্রে যৌক্তিক বিষয় অবশ্যই সকলকে মেনে নিতে হবে, কারণ দায়সারা বক্তব্য দিতে হবে না। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে নবনির্বাচিত ভিপিও চাচ্ছেন যে পূর্ণ নির্বাচনের দাবি করেছেন, তবে বলেছেন যে শিক্ষার্থীরা যেটা মেনে নেবেন তার দায়িত্বভার যদি তারা বলেন সাধারণ শিক্ষার্থীরা যে তার দায়িত্ব নেওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে তার আপত্তি থাকবে না, সে শিক্ষার্থীদের কথায় বিবেচনা করবেন। তো আমার কাছে ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এখনকার মতে সর্বশেষ অবস্থা। সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহেল রানা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আগামীকাল সিঙ্গাপুর সময় সকাল 10টায় করার সিদ্ধান্ত হয়েছে। বাইপাস সার্জারি করবেন কাদের চিকিৎসায় ডক্টর ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর সিবাস্টিক কুমার সামি। সকালে সিঙ্গাপুরে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালক ও নিউরোলজিস্ট অধ্যাপক ডক্টর আবু নাসার রিজভী। তিনি আরও জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওনার প্রেশার, ডায়াবেটিস সবই কন্ট্রোলে আছে। মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 10টায় ওনার বাইপাস সার্জারি হবে। ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 1971 সালের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে 19 মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ হয় গাজীপুরে। এই যুদ্ধের মহানায়ক হিসেবে ইতোমধ্যে স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ওই দিন হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী জনতার লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন নিয়ামত আলী, মনু খলিফা ও হুরমত আলী। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কানু মিয়া। দিনটি বাঙালির মুক্তিতে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে এমনটি মনে করেন স্থানীয়রা। তাই দিনটি জাতীয়ভাবে পালনসহ যথাযথ ইতিহাস সংরক্ষণের দাবি গাজীপুরবাসীর। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মনে করেন 19 মার্চের ইতিহাস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হলে ইতিহাসের অনেক বিভ্রান্তি দূর হবে। মুক্তিযুদ্ধের কোঠায় আমাদের জননেত্রী শেখ হাসিনা চাকরি দিতেন, তাহলে আমাদের অনেক উপকার হতো। আমার তো নাম তো কেউ কয় না, কোনো সময় কয় না। তাইলে আমার একটা কিছু কইলে দিব, মানে তো আমার ওষুধ বড়ি লাগে, আমি ওষুধ করে থাকি। ঐতিহাসিক কারণেও এই 19শে মার্চের এই রাষ্ট্রীয় স্বীকৃতি আবশ্যক, যাতে সরকার জাতীয়ভাবে এই দিবস পালনের জন্য স্বীকৃতি দেয়। দর্শক, এর সাথে দুপুর সংবাদ শেষ করবো। তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার।
রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহপাঠীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ, যানজটে ভোগান্তিতে নগরবাসী। বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 খুনের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা, রাঙামাটিতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। এবং ডাকসু ও হল সংসদে ফের নির্বাচন সহ 5 দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল, পুনর্নির্বাচনের সুযোগ নেই বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।